নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে, সেই বিষয় আপনাদেরকে জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কুমন্তব্যের জেরে বিতর্কে দিলীপ ঘোষ। ড্যামেজ কন্ট্রোলে আসরে নেমেছে বিজেপি নেতৃত্ব, তাকে শোকজ করা হচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশনও তাকে শোকজ করেছে এবং চাপের মুখে পড়ে কিছুটা ব্যাকফুটে দিলীপ ঘোষ তিনি দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করলেও কিন্তু তৃণমূলকে আক্রমণ করতে ছাড়ছেন না। বিজেপি প্রার্থী যাতে এই প্রার্থী পদই খারিজ করে দেওয়া হয়, বাতিল করা হয়, সেই দাবি তুলে নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তবে নির্বাচন কমিশন তো আপাতত তাকে শোকজ করেছে। দেখব একটি প্রতিবেদন। ভোট আসতেই নেতা মন্ত্রীদের মুখে কুকথার ফুলঝুরি। প্রার্থীপদ ঘোষণা হতেই চেনা ফর্মে দিলীপ ঘোষ। এর আগেও একাধিকবার লাগাম ছাড়া কথা বলে বিতর্কে জড়ান দিলীপ। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখেন, শাড়ি বারমুড়া করতে পারেন। ব্ল্যাকের কেড়ে নিয়ে ছেড়ে দিয়েছিল, তাদের 14 পুরুষদের ভাগ্য ভালো, আর অন্য কিছু করেনি। আমাদের কর্মীদের সামনে আসেন কেন? খবর হওয়ার জন্য না শহীদ হওয়ার জন্য? দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। চাপের মুখে দুঃখ প্রকাশ দিলীপের। এবার মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে মন্তব্যের জেরে বিতর্কের মুখে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ড্যামেজ কন্ট্রোলে নেমে দিলীপ ঘোষকে শোকজ নোটিশ ধরায় বিজেপি। চাপের মুখে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়, কারণ আমি যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি। এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছেন যে অসংসদীয়। যদি তাই হয়, আমি তার জন্য দুঃখিত। অবস্থানে অনড় দিলীপ ঘোষ। সমাজেও ভোল বদল দিলীপের। নিজের অসংসদীয় মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেও অবস্থানে অনড় দিলীপ ঘোষ। দোষ স্বীকারের পরও তৃণমূলকে বিততে ছাড়েননি তিনি। তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে কেন? আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এখনো জীবিত আছেন, তার মান সম্মান নেই? যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা বলবে, তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না। কেন তাকে করা হয় না? পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন? বিজেপির শোকজ নাটক। দিলীপের বিরুদ্ধে কমিশনের তৃণমূল। দিলীপের বিরুদ্ধে বুধবার নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। দিলীপের প্রার্থীপদ বাতিলের দাবি করা হয়। Number one, CEO should issue a show cause notice to Dilip Ghosh. Number two, if Dilip Ghosh answers responding to that show cause notice, don't entertain his clarification. Just inquire whether he has said it or not. If it becomes true, and that is true, then he should be suspended from the election process. तो चीफ इलेक्टोरल ऑफिसर के पास हमारी यही इत्तेजा थी कि केवल उसको आप एक शोकाज करेंगे और वो शोकाज का उत्तर कब देंगे और तब तक निर्वाचन आगे बढ़ जाएगी। ऐसा नहीं हो सकता है, क्योंकि ये बार बार करते हैं। तो इसके ऊपर कुछ कड़ी से कड़ी कार्रवाई कीजिए और इतने हद तक भी जाइए। हमारी तो यही उम्मीद है कि अगर एक उम्मीदवार इस तरीके से बातें करते हैं ममता बनर्जी के संबंध या महिला के संबंध में, तो उनकी तो कैंडिडेचर को भी बंद कर देना चाहिए, बातिल कर देना चाहिए। দিলীপ ঘোষকে শোকজ করে নির্বাচন কমিশন। 29 মার্চ বিকেল 5টার মধ্যে শোকজের জবাব তলব করে কমিশন। দিলীপ ঘোষের পাশাপাশি বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কেও শোকজ নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকেও নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগে শোকজ করেছে নির্বাচন কমিশন। কলকাতা টিভি। এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সুভাষ মণ্ডল, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন বিজেপি নেতা সৌম্যরাজ ব্যানার্জি, আপনাকেও স্বাগত জানাবো। সুভাষবাবু, এই যে ভোট আসতে না আসতেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের মুখে যে
বক্তব্য তা বেলাগাম মন্তব্য করে ফেলছেন এবং এখনো পর্যন্ত বিজেপির দুই নেতা দিলীপ ঘোষ, অসীম সরকার, তাদের এই যে বক্তব্য, খোদ দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে দিলীপ ঘোষের পার্টি তারা এর জবাব চেয়েছে, শোকজ করেছে। আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? আমি প্রথমেই বলি যে সব রাজনৈতিক দল এটা কিন্তু ঠিক নয়। সিপিআইএম বা বামফ্রন্ট মানে যেভাবে কুরুচিপূর্ণ বক্তব্য অন্যান্য রাজনৈতিক দল দিতে অভ্যস্ত, যারা ওই সংস্কৃতিটাকে, খারাপ সংস্কৃতি, মানে পশ্চিমবাংলার জনগণের, বিশেষ করে যুব সম্প্রদায়ের পক্ষে যেটা নয়, সেইটা হচ্ছে যে তারা বলছে, এবং বিজেপি এটা বলবে এ ব্যাপারে আমরা কিছু আশ্চর্য নই। এখন বিষয়টা হচ্ছে বিজেপি বা ওদের কয়েকজন নেতা যারা সব সময় একটা বিতর্ক তৈরির মধ্যে দিয়ে তার একটা প্রচারের যে আলো, সেই আলোটা পেতে চায়। বিজেপি কি বক্তব্য, বেশ বুঝতে পেরেছি। সুভাষবাবু আবার আসবো। সৌমরাজ বাবু, আপনার কি বক্তব্য যে এই কুমন্তব্যের মাধ্যমে আপনারা একটা প্রচারের আলো পেতে চান? না দেখুন, এই নিয়ে কোনো বক্তব্য, এই সব মানে কথা বলার বা কোনো যুক্তি কিছু ঘটে না। প্রথম কথা হচ্ছে বিজেপি বোধহয় একমাত্র একটা দল, যে একমাত্র দল যে তার একটা এরকম স্তরের নেতাকেও হচ্ছে তার দল আজকে একটা বক্তব্য করার জন্য শোকজ করতে পেরেছে। ইলেকশনের মতো টাইম যখন গুরুত্বপূর্ণ একটা ময়দানে আমরা লড়ছি, সেই সময় দাঁড়িয়ে কিন্তু বিজেপির মতো দলই পারে যে তার একটা এত বড় নেতাকে শোকজ করতে। অন্য কোনো দলে হচ্ছে কুরুচির মন্তব্য আমরা কিন্তু হচ্ছে অভাব দেখিনি, ঠিক আছে? তাতে সেটা সিপিএমই হোক, তৃণমূলই হোক, আমরা অভাব পাইনি এবং সেটা চলতেই থাকে। কিন্তু কোন দল এত বড় সাহস করে না যে তার একটা নেতাকে হচ্ছে একটা সামান্যতম কথা বলতে, শোকজ করে দূরের কথা। সেখানে বিজেপি এই সাহসটা রাখে, হ্যাঁকে হ্যাঁ, ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার মতো ক্ষমতা রাখে, এবং এই দলটার নামই সেই জন্যই বোধহয় বিজেপি, যে ঠিককে ঠিক বলতে পারে। এর পরিপ্রেক্ষিতে আর কিছু বলার থাকে না, যেটা হচ্ছে প্রচারের আওতা। প্রচারের আলো কোনো প্রশ্নই ওঠে না। একটা মন্তব্য তিনি করেছেন, সেটা ঠিক না ভুল, সেটা কেন্দ্রীয় কমিটি থেকে মানে তাকে শোকজ করা হয়েছে। ইলেকশন কমিশনের মতো চেয়েছে, তার উত্তর নিশ্চয়ই দিলীপদের মতো করে দেবে। কি বলবেন সুভাষবাবু, যে কথা সৌমরাজবাবু বলছেন যে বিজেপি এমন একটি দল যারা এই পদক্ষেপ অন্তত করেছেন, তাকে দিলীপ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে শোকজ করেছেন, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল সেই পদক্ষেপ তো করে না। সুভাষবাবু শুনতে পাচ্ছেন? কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু আমি সৌমরাজবাবু আপনার কাছে যাব। কিন্তু আমরা কিছু গতকালই অসীম সরকারের যে ধরনের মন্তব্য, যেটা হয়তো আমরা সাধারণ মানুষকে শোনাতে পারিনি, দর্শকদেরকে শোনাতে পারিনি, এমন তিনি গালিগালাজ করছিলেন, যে ভিডিও তৃণমূল কংগ্রেস পোস্ট করেছে, সেটা নিয়ে তো এখনো পর্যন্ত বিজেপি কোনো পদক্ষেপ করেনি। না দেখুন, অসীম সরকার কি মন্তব্য করেছেন, কি গালিগালাজ করেছেন, সেটা আমার কাছে আমার জানা নেই। কিন্তু দিলীপ দা যে মন্তব্যটি করেছেন, যেহেতু সেটা আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ে, আমি জানি, সেই জন্য বলতে পারলাম। এবং তার জন্য কি দল পদক্ষেপ করেছে না করেছে সেটাও সব জায়গাতে বলছে। কিন্তু দিলীপ ঘোষ আজকেও বক্তব্য রাখতে গিয়ে বলছে যে তার বক্তব্যের বিতর্ক তো এই প্রথম নয়, এর আগেও হয়েছে। আপনারও নিশ্চয়ই মনে আছে 2021 সালে নির্বাচনের আগে এই দিলীপ ঘোষই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বারমুডা পরা উচিত, তখন তার পায়ে চোট ছিল। তো দিলীপ ঘোষের বিরুদ্ধে শুধু কি শোকজ করে ছেড়ে দেওয়া হবে? কোনো পদক্ষেপ তো হয় না, বিশেষ শোকজ করা। অন্য কোনো দল কি এই ধরনের কোনো মন্তব্য করে না? মহিলাদেরকে নিয়ে কুরুচিকর মন্তব্য কি করে না? আজকে তৃণমূলের যে মুখপাত্র, সে কি ওপেন একটা ফোরামে বলতে চাইনি যে হচ্ছে যে মুখ খুলে বলতে হবে?
মুখ ঢাকে রেখে বলা যাবে না, যেখানে হচ্ছে এটা সুপ্রিম কোর্টের আইনে বলা আছে যে এরকম যারা হচ্ছে নির্যাতিতা তাদের মুখ দেখানো যায় না, এগুলো কি কুরুচিকর মন্তব্য নয়? এগুলো নিয়ে কি বেশ, আমাদের সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে ইন্তেখাব আলম রয়েছে, আপনাকে স্বাগত জানাবো। আসবো সৌম্যরাজ বাবু। ইন্তেখাব আলম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে কথা সৌম্যরাজ বলছেন, যে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীরা, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও বলছেন যে তারাও তো অন্যান্য নেতা নেত্রীদের, অন্য দলের বিরোধী দলের রাজনৈতিক নেতা নেত্রীদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন, পদক্ষেপ তো হয় না। ইন্তেখাব সাহেব শুনতে পাচ্ছেন? সব থেকে লজ্জা হচ্ছে পশ্চিমবাংলা বিশ্বকবি রবি ঠাকুরের বাংলায়, কাজী নজরুল ইসলাম বর্ধমানে, যেখানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, উচ্চশিক্ষিত একটা বর্ধমান দুর্গাপুর লোকসভা, একদিকে শিল্পাঞ্চল, একদিকে কৃষি, সেইখানে এমন একজনকে দাঁড় করানো হয়েছে যে তার সংস্কৃতি জানে না, শিষ্টাচার জানে না, ভদ্রতা জানে না। শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা বলে লজ্জা নয়, এটা ভারতবর্ষের লোকসভায় যদি এদের মতো পার্লামেন্টের একজন যায়, এবং যারা পার্লামেন্টের একজন সাংসদ ছিলেন উনি, সে যদি এ ধরনের মন্তব্য করে, একটা মহিলা মুখ্যমন্ত্রী এবং সারা ভারতবর্ষের মহিলা সমাজকে অপমান করে, তাহলে এটা দেশের গণতন্ত্রের পক্ষে একটা ভয়ঙ্কর, একটা ক্ষতিকর নিদর্শন ছাড়া আর কিছু নয়। আর এটা সম্বন্ধে বিজেপি কোনোদিনই শোকজ করবে না, তার কারণ বিজেপি সেই রাজনৈতিক দল নয় যাদের মধ্যে সংস্কৃতি আছে, সৃষ্টি আছে, শিষ্টাচার আছে। বিজেপি দিলীপ ঘোষকে শোকজ করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। বেশ, আমরা আবারও আসবো, আলোচনায় আসবো। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতির পরে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আমি সৌম্যরাজ আপনার কাছে যাব। যে কথা আপনি বলছিলেন যে বিজেপি তো পদক্ষেপ করে, কিন্তু এরকম একাধিক উদাহরণ রয়েছে, এর আগে দেখা গিয়েছে বিজেপি কোনো পদক্ষেপই করেনি। অনেকে বলছেন যে এই যে যখন আপনারা সন্দেশখালির মতন এমন একটি পরিস্থিতি বা বিষয়টাকে, ইস্যুটাকে, যেখানে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে, তাকে ঘিরে এ রাজ্যে প্রচার করতে চাইছেন, সেখানকার একজন মহিলাকে প্রার্থী করা হয়েছে বসিরহাট কেন্দ্রে, সেই জায়গায় এই ধরনের মন্তব্য কোথাও গিয়ে রাজনৈতিকভাবে আপনাদেরকে একটু বেকায়দায় ফেললো দিলীপ ঘোষের এই মন্তব্য? না দেখুন, আমি প্রথমেই বললাম যে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলার কোনো জায়গাই নেই। একটা মন্তব্য হয়েছে, সেটা হচ্ছে ঠিক ভুল সেটা তো অন্য কথা, কিন্তু সেটা যে কেন্দ্রীয় কমিটি সেটাকে সঙ্গে সঙ্গে ভুল বলে, মানুষ হয়তো চলার পথে ভুল করতেই পারে, কিন্তু ভুল সংশোধন করাটা একটা বড় ব্যাপার। একটা মানুষের চরিত্রে তখনই দৃঢ়তা থাকে যখন সে ভুল থেকে শিখে মানুষ সংশোধন করে। আর কিছু মানুষের থাকে সেটা হচ্ছে যতই ভুল করে ভুল থেকে সে শেখার প্রয়োজন মনে করে না, বরং যে ভুলটাকে সে চাপা দিয়ে আরো বড় ভুল করার প্রয়োজন মনে করে। তো বিজেপি সেই দল যে ভুলটাকে ভুল বলে গ্রহণ করে সেটা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে শুধরে নিয়ে আরো বড় রকম লাভ দিয়ে চলবে। আর তৃণমূল বা অন্য যে দলগুলো আছে তারা একটাই করে, সেটা ভুল বলে তাকে রিওয়ার্ড দিয়ে তাকে বড় জায়গায় তুলে বলে দেয় যে তুমি আরো ভুল করো, দল তোমার পাশে আছে। এটাই পার্থক্য। সৌম্যরাজ, যখন রেণুকা চৌধুরী, কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরীকে সুর্পণখা বলা হয়েছিল, তার ভুল সংশোধন করা হয়েছিল কি? কিংবা সোনিয়া গান্ধীকে বলা হতো কংগ্রেসের বিধবা, সেই ভুলের সংশোধন হয়েছে? তারপরও তো আমরা দেখে যাচ্ছি একের পর এক বেলাগাম মন্তব্য। দিলীপ ঘোষের বিরুদ্ধেই আপনারা এখন শোকজ করেছেন, কিন্তু এই দিলীপ ঘোষকে নিয়ে তো একাধিক মন্তব্য তিনি এর আগেও করেছেন, আমি যেটা কিছুক্ষণ আগেও বললাম। শুধু কি শোকজ করে ছেড়ে দেওয়া হবে, নাকি কড়া কোনো পদক্ষেপ হবে আদপে? দেখুন, মন্তব্য না, শুধু মন্তব্য দেখলেই তো চলবে না, মন্তব্য গুরুত্ব বুঝতে হবে। একটা মন্তব্য, সেটা ধরুন মন্তব্য করা হয়েছে, সেটা একটু আধটু কোনোদিন একটু এদিক ওদিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন তার গুরুত্বটা খুব বেশি বেড়ে যায় তখন দল পদক্ষেপ নেয়। কিন্তু সব মন্তব্য করলে সেটাতে হচ্ছে বিরোধীরা মানে লাফাঝাপা শুরু করে দিলে পদক্ষেপ করতে হবে। এটা তো মহিলাদের নিয়ে আপনারা, আপনার দলের নেতারা মহিলাদের নিয়ে নিঃসন্দেহে কনসার্ন, সন্দেশখালীর মহিলাদের নিয়ে, সেটা খুব ভালো বিষয়। কিন্তু এই মহিলারাই যখন দিল্লির বুকে, যখন মহিলা কুস্তিগিররা ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে অভিযোগ করেন, আপনার দল কোনো পদক্ষেপ করে না। সেই নেতাকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নতুন সংসদ ভবন দেখতে যান। কি বলবেন এই বিষয়টাকে ইন্তেখাব সাহেব? না, এই নিয়ে অনেক বিতর্ক আছে। যে অভিযোগটা করা হয়েছিল সেই অভিযোগের সত্য আমরা এখনো বলেছি, মহিলা কুস্তিগিররা অভিযোগ স্বাধীন ভারতবর্ষে আর এক পক্ষ মহিলা কুস্তিগিররা আছে যারা কিন্তু এই অভিযোগটাকে অস্বীকার করেছে। ভারতবর্ষে পর্যন্ত যতগুলো অভিযোগ করেছে বলে, ভারতবর্ষে পর্যন্ত যতগুলো প্রধানমন্ত্রী হয়েছে,
প্রথম হচ্ছে জওহরলাল নেহরু থেকে শুরু করে এ পর্যন্ত ভারতবর্ষে যত প্রধানমন্ত্রী হয়েছে সেই সমস্ত প্রধানমন্ত্রী থাকাকালীন বা এই সমস্ত প্রধানমন্ত্রী যাদের অন্য ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে ভারতবর্ষ চলেছে, গণতন্ত্র একটা সুঠাম ব্যবস্থা ছিল। আজকে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কতগুলো স্টান্ট কথাবার্তা ছাড়া, বেটি পড়াও বেটি বাঁচাও কিছু বুলি ছাড়া, আমরা যেমন তৃণমূল কংগ্রেসের আমাদের সুপ্রিমো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর সামনে নিদর্শন করে প্রমাণ করে দিয়েছেন, পঞ্চায়েত থেকে পৌরসভা, পৌরসভা থেকে বিধানসভা, বিধানসভা থেকে লোকসভা 50-এর বেশিও আমরা বিভিন্ন জনাকে আসন দিয়েছি মহিলাদের। আমাদের কাছে একটাই বক্তব্য যে আজকে বিজেপি প্রার্থী যিনি বিদায়ী সাংসদ, তাকে বর্ধমান দুর্গাপুর লোকসভা বিজেপি কখন শোকজ করলো জানি না, বাংলার প্রতি মহিলাদের সম্বন্ধে উনি বাজে কুরুচিকর মন্তব্য করেছেন। বাংলার গণতান্ত্রিক মানুষ, বর্ধমান দুর্গাপুর লোকসভার শিক্ষিত সমাজ উনাকে আগামী 13ই মে বর্জন করে প্রমাণ করবে। এ বর্ধমান রবি ঠাকুরের বর্ধমান, নজরুল ইসলামের বর্ধমান, এই বর্ধমানে বিশ্ববিদ্যালয়, আর একদিকে মেডিকেল কলেজ, আর একদিকে দুর্গাপুরের এনআইটি, হাজার হাজার ছাত্র যুব শিক্ষিত সমাজ আজকে বর্জন করে প্রমাণ করে দেবে। বিজেপিকে একবার শোকজ করলো, আবার তাকে নমিনেশন দেবো, আবার তাকে ভুলে যাব। একবার তাকে শোকজ করা হলো নারী সম্বন্ধে, উনি যখন তখন উল্টোপাল্টা মন্তব্য করবেন, আবার তাকে দেখানো হবে। একদিকে দেখা যায় এটা কি তাহলে দ্বিচারিতা, যে কথা ইন্তেখাব সাহেব বলছেন, যে যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে, মন্তব্য করার মহিলাদের নিয়ে। আমি 1 মিনিট, দ্রৌপদী মুর্মু বলুন, ভারতবর্ষের উনি যেমন ভাবে একজনকে রাষ্ট্রপতি করে, আবার দেখতে পেয়েছেন উত্তরপ্রদেশে কিছুদিন আগে শুধু কলের জল খাওয়ার অপরাধে 4টে মহিলাকে গণ নির্যাতন করে তাকে লকআপে ঢুকিয়ে দেওয়া হলো গ্রামে, কি না ঠাকুর শ্রেণী। না, সেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিয়ে আপনার দলের এক নেতারও মন্তব্য, আমরা আগেও বলেছি, সেই মন্তব্য নিয়েও চর্চা হয়েছে। মুখ্যমন্ত্রী না ইন্তেখাব সাহেব, আপনার দলের এক নেতা, তারও রাষ্ট্রপতিকে নিয়ে যে মন্তব্য ছিল সেটাও সমর্থনযোগ্য নয়, যদিও আপনার দলনেত্রী এর বিরুদ্ধে ক্ষমা চেয়েছেন সেই মন্তব্যের। বেশ, আমি বুঝতে পেরেছি আপনার বক্তব্য, বুঝতে পেরেছি। সৌমরাজ, আপনার কাছে আসবো, যে এইটা কি কোথাও কি তাহলে বিজেপির দ্বিচারিতা, যে একদিকে দিলীপ ঘোষকে শোকজ করা হচ্ছে কিন্তু তার প্রার্থীপদ রয়ে যাচ্ছে? না না, পশ্চিমবাংলার আমার কাছে আমার বক্তব্য হচ্ছে একটাই, যে পশ্চিমবাংলার মহিলা মানে কি শুধু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী? বাকিরা মহিলারা কি মহিলারা নয়? তাহলে যে মহিলাদের সন্দেশকারীদের রাত্রেবেলা পিঠে করতে নিয়ে যাওয়া হতো, তারা কি মহিলা নয়? তাদের অপরাধটা কি ছিল? তারা অপরাধ ছিল, তারা মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর বাড়ির লোক নয়, এটাই তাদের অপরাধ। সেই জন্যই তাদেরকে রাতেবেলা পিঠে করতে নিয়ে যাওয়া হতো, সেই জন্যই তাদেরকে এই অত্যাচারে সহ্য করতে হয়েছে। তাদের কোনো মান সম্মান সম্ভ্রমে তাদের কোনো দাম নেই। সেই জন্য একজন মুখ্যমন্ত্রীকে বলা হলো, সেটাও হচ্ছে মহিলা সম্ভ্রম নিয়ে প্রশ্ন উঠে যায়। বাকি মহিলাদের পার্কস্ট্রিটের ঘটনাটা আমরা ভুলে যাইনি, যার জন্য একটা পুলিশ ইন্সপেক্টর তার মানে সেটাকে সদিচ্ছা নিয়ে কাজ করার জন্য তাকেও বদলি হয়েছিল, সেটাও মহিলা। সেই দিনগুলো ভুলে গেছেন, 11 বছর পেরিয়ে গেছে, ছোট অল্পতে ভুলে যেতে পারেন। আমরা বা পশ্চিমবাংলার মানুষ ভুলে যায় না। বেশ বেশ, আমাদের একটাই অভিযোগ, আসল ব্যাপারটা হচ্ছে, আমার একটাই হচ্ছে, তাপসী মালিককে যখন গণধর্ষণ করে হত্যা করা হলো, সেদিনকে ভারতীয় জনতা পার্টিকে খুঁজে পাওয়া যায়নি, অন্য কোনো দল ছিল না। আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই তাপসী মালিকের দেওর ছাইটা শুধু নিয়ে গিয়ে প্রতিবাদ করে বলেছিল সিঙ্গুরের মাটিতে, যে আমরা এইখানে যারা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তখন পাশে দাঁড়ায়। বানতলায় গণধর্ষণ কারা করেছে, তখন ভারতীয় জনতা পার্টি কোথায় ছিল? বেশ, সুভাষবাবু রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে। সুভাষবাবু, এই যে বিষয়গুলো উঠে আসছে, এইগুলো কি কোথাও গিয়ে আদপে যে প্রার্থীর, যে নেতারা এই ধরনের মন্তব্য করছেন তার ভোটে এফেক্ট হবে? বেশ, সুভাষবাবু শুনতে পাচ্ছেন? খুব সংক্ষেপে জানতে চাইবো, একদম সময় নেই। বেশ, বোঝা যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে হয়তো টেকনিক্যালি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আজকে সময়ও নেই। ইনফ্যাক্ট সুভাষ মণ্ডল ছিলেন সিপিআইএম নেতা, ইন্তেখাব আলেম এবং তৃণমূল নেতা, এবং বিজেপির সৌম্যরাজ ব্যানার্জি, আপনাদের তিনজনকেই ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি নারদ। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7 দিন।
है